প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আহ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা যে কোর্সটা দেখছিলাম 4th ইয়ারের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, তো আমাদের আজকের আমরা দেখছি যে এটা 3 নাম্বার চ্যাপ্টার, এবং 3 নাম্বার চ্যাপ্টারের আমাদের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটাকে আমরা বলছি এক্সচেঞ্জ রেট। তো এটা আমাদের সব মিলিয়ে লেকচার নাম্বার 12, এবং সম্ভবত এটা আমাদের 5 নাম্বার লেকচার এক্সচেঞ্জ রেট চ্যাপ্টারের। তো এখন আমরা আজকের যে টপিকগুলো দেখতে চাই, আমরা শেষ ক্লাসে মেইন প্যারিটি থিওরি বা গোল্ড স্ট্যান্ডার্ড আমরা দেখার চেষ্টা করেছিলাম। তো সেখান থেকে আজকের আমরা একটু কনসেপ্ট আর একটু ক্লিয়ার করতে চাই। আমাদের দুটো পয়েন্ট নিয়ে আমাদের একটু কনফিউশন আছে। একটাকে আমরা বলেছিলাম গোল্ড এক্সপোর্ট পয়েন্ট, আর একটাকে আমরা বলেছিলাম গোল্ড ইম্পোর্ট পয়েন্ট। তো সেটা আমরা আজকে দেখতে চাই। এরপরে আমরা দেখতে চাই যে আইএমএফ সিস্টেমের আন্ডারে কিভাবে এক্সচেঞ্জ রেটটা, পেগড এক্সচেঞ্জ রেট সিস্টেম কিভাবে ডিটারমাইন হয়। এরপরে আমরা দেখতে চাই যে ফরেন কাইন্ডস অফ ফরেন এক্সচেঞ্জ মার্কেট, মূলত ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা কয় প্রকারের সেটা আমরা দেখতে চাই। এরপরে আমরা দেখতে চাই যে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে কি ধরনের ট্রানজাকশন হয়, অর্থাৎ এখানে আমরা বলছি যে কি ধরনের বিনিময় হয় আর কি, কিভাবে বিনিময় হয় সেই প্রকারগুলো আমরা দেখতে চাই। তো ফার্স্ট আমরা আসি আমাদের ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট, যেটাকে আমরা বলছি যে মিন প্যারিটি থিওরি অফ এক্সচেঞ্জ রেট। তো এখানে এই মিন প্যারিটি থিওরি এক্সচেঞ্জ রেট দেখতে যে আমরা বলেছিলাম যে এখানে আমাদের যে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট তার চাইতে আমাদের মিন প্যারিটি রেটটা একটু উপরে হয়। তো মিন প্যারিটি রেটটা উপরে হয়, আবার এর নিচেও আসতে পারে। তো এখানে আমরা বলছি যে এখানে আমাদের একটা লিমিট দেয়া আছে, যে লিমিটটাকে আমরা বলছি ইউ। এই ইউ এর উপরে গেলে আমাদের গোল্ড এক্সপোর্ট পয়েন্টটা আসে, আর যদি এখান থেকে আমাদের এল এর নিচে নামে তাহলে আমাদের গোল্ড ইম্পোর্ট পয়েন্ট আসে। আমরা শেষ ক্লাসে এটাই বলেছিলাম। তো এখন আমরা যদি আসি যে এই যে গোল্ড এক্সপোর্ট পয়েন্ট, এই কনসেপ্টটা যদি আমরা ক্লিয়ার করতে চাই, অর্থাৎ একটা রেট বলছি যে রেটটার উপরের একটা পয়েন্টের পরে যদি আমাদের এক্সচেঞ্জ রেট চলে যায় তাহলে সেটাকে আমরা বলছি গোল্ড এক্সপোর্ট পয়েন্ট। আর নিচের একটা লিমিট আমরা দেখছি যে এই যে এল পয়েন্টের নিচে নামলে আমাদের সেটা আসে হলো গোল্ড ইম্পোর্ট পয়েন্ট। তো এখন আমরা এই গোল্ড এক্সপোর্ট পয়েন্ট আর এই গোল্ড ইম্পোর্ট পয়েন্ট আমরা একটু যদি হোয়াইট বোর্ডে লিখে দেখানোর চেষ্টা করি, দেখি সেটা কেমন হয়। আমরা একটা এক্সাম্পল দিয়ে আসি। আমরা ধরলাম আমাদের এরকম দেয়া আছে, ধরলাম আমরা এরকম দেয়া আছে $4 সমান সমান, আমরা বলছি একটু কিন্তু খাতা কলম নিতে হবে, ঠিক আছে। $4 সমান সমান আমরা ধরলাম 1 পাউন্ড। এটা আমাদের এক্সচেঞ্জ রেট দেয়া আছে, এটাকে আমরা এক্সচেঞ্জ রেট নিলাম। এখন আমরা বলছি যে এই যে $4 আমাদের দেয়া আছে, এটা আমাদের 1 পাউন্ডের ভ্যালু। এবার আমরা বলছি যে এটা আমাদের এক্সচেঞ্জ রেট। এখন আমরা বললাম যে এই সময় আমরা দেখছি যে যদি আমরা গোল্ড যদি এক্সপোর্ট করি, গোল্ড যদি আমরা এক্সপোর্ট করি, এখানে এটা আমরা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, গোল্ড যদি আমরা এক্সপোর্ট করি তাহলে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড কস্ট আছে, অ্যাসোসিয়েটেড কস্ট আছে। তাহলে এখন আমরা বলছি যে অ্যাসোসিয়েটেড কস্ট কি, আমরা জানি যে অ্যাব্রেশন আছে, ইন্টারেস্ট আছে, ব্যাংক থেকে নিয়ে যদি আমি গোল্ড কিনে পাঠাতে চাই ব্যাংক ইন্টারেস্ট পে করতে হয়। তারপরে আমরা বলছি যে এটার জন্য একটা রিস্ক অ্যাসোসিয়েটেড আছে। তো এরকম নানা রকম একটা খরচ আছে। তো আমরা বলছি কি গোল্ড এক্সপোর্ট করতে গেলে আমাদের একটা কস্ট আছে। এখন আমরা যদি বলি যে ধরলাম আমাদের এই যে গোল্ড এক্সপোর্টের পরে আমাদের অ্যাসোসিয়েটেড কস্ট, এটা আমরা বললাম কি যে এই অ্যাসোসিয়েটেড কস্টটা হলো আমাদের, সাপোজ ধরলাম 4.5 গোল্ডের, এখন $4.5 গোল্ডের ভ্যালু হয়ে গেছে। অর্থাৎ গোল্ডের ভ্যালু যদি আমি ব্রিটিশ বা কোনো, যদি আমি আমেরিকার ব্রিটেন চিন্তা করি, তাহলে যদি আমি এখন গোল্ড পাঠাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের গোল্ডের ভ্যালু হলো কত হয়ে যাবে, যদি তারা রিসিভ করতে চায় তাহলে তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড কস্ট দিলে তারা $4.5 পেতে চায়, অথবা তারা সিম্পলি ডলারে তারা কেনাবেচা করতে চায়। তো এখন আমরা যদি বলি যে এখান থেকে আমাদের যদি এক্সচেঞ্জ রেটটা এরকম হয় যে $5 সমান, এরকম নিলাম আমরা, সাপোজ $5 সমান সমান আমরা বললাম 1 পাউন্ড। তো এখন যদি আমরা $5 সমান সমান 1 পাউন্ড নেই তাহলে সেক্ষেত্রে কি হবে? এখন আমরা যদি বলি যে $5 সমান 1 পাউন্ড হলে মার্কেটে কি ঘটবে, তো এখান থেকে আমরা আসি।
যদি আমরা বলি যে $4.5 আছে এখানে, তাহলে $4.5 হলে আমি কি করতে চাই এখন? আমি বলছি যে $5 সমান 1 পাউন্ড। তাহলে এখন আমার কি ঘটবে? এখন আমি একটু মুখ খুলে দিচ্ছি। সেক্ষেত্রে কি হবে আমরা একটু শুনে আসি। এখানে যদিও আমরা কিছু ইনফরমেশন নিয়েছি, কিন্তু এখানে আমাদের অনেক কিছু অস্পষ্ট আছে। তো এবার আমরা আসি, সুজানা বলো একটু। এখানে যদি আমরা বলি যে এখন আমরা ধরলাম কি যে $4 1 পাউন্ড ছিল, এখন $4.5 1 পাউন্ড। তাহলে সেক্ষেত্রে কি হবে? স্যার এক্ষেত্রে তো মানে পাউন্ডের দামটা তো বেড়ে গেল। হুম এবার দেখো তারা তো আমি যদি $5 দিবে না, $4.5 তারা দিতে চাবে। এবার দেখো আমি যদি একটা কোশ্চেনে আসি যে এখানে আমরা ধরলাম কি যে এখন আমরা যেহেতু আমরা পে করতে চাই, ধরলাম আমরা আগে এখন $4 দিলে আমরা 1 পাউন্ডের সমান গুডস পাই, ঠিক আছে? $4 দিলে 1 পাউন্ডের সমান গুডস পাই, ওকে? এখন আমি জি বলছি স্যার। যে এক্সচেঞ্জ রেটটা এখন আমার লিমিট যেটা ছিল সেটাকে আমরা বললাম $5 সমান 1 পাউন্ড। তো লিমিটের উপরে উঠে গেছে, লিমিটটা ধরলাম আমার 4.5। কারণ তুমি কই ছুটতেছো? এখানে এখানে কে কথা বলতেছে? তোমরা ওই যারা কথা বলবা শুধু একজনই থাকো, বাকিরা। তাহলে এখন আমরা আসি, আমরা বলছি কি যে $4 পরে যদি আমি গোল্ডে পাঠাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের আমাদের গোল্ডের ভ্যালু কত হয়ে গেছে? 1 পাউন্ডে $4.5 সমান গোল্ড পাওয়া যায়, ওকে? তো এখন জি আমরা স্যার। বলছি যে এই আমি বললাম কি এই গোল্ডের এই ভ্যালুটা কোত্থেকে আসলো, যদি গোল্ডের সঙ্গে কি হয় কস্ট অ্যাসোসিয়েটেড থাকে। সেই কস্ট গুলো আমরা জানি, কস্ট হওয়ার পরে গোল্ড পাঠাতে গেলে আমাদের গোল্ডের খরচ হলো এইটা, ওকে? 4.5। তো এখন যদি $4.5 সমান গোল্ড হয়, তাহলে আমি কি ডলারে পে করতে চাইবো তাদের, নাকি গোল্ডে পে করতে চাইবো? স্যার গোল্ডে। ভালো করে চিন্তা করে বলো। স্যার গোল্ডের দাম। আমি বলছি যে গোল্ড তো এখন আমার $4.5 সমান গোল্ড তাদেরকে দিয়ে দিতে হচ্ছে। তো আমি দেখছি যে 1 পাউন্ড সমান $4 আছে। তো আমার ও যদি $4.5 সমান গোল্ড আমার ভ্যালু হয়, তাহলে আমি এখন গোল্ডে তাদেরকে পে করব নাকি ডলারে পে করব? না স্যার ডলারেই পে করতে কারণ চাবো। ডলারের দাম কি আছে, কম আছে। কম তাহলে কম, ডলারে হ্যাঁ হ্যাঁ পেমেন্ট কম। হবে, ওকে? এবার আমরা জি। বলছি কি তাহলে এখন কি গোল্ড এক্সপোর্ট হচ্ছে? এখন তাহলে কিন্তু নো গোল্ড ইজ এক্সপোর্টেড, ঠিক আছে? না। সরি, নো গোল্ড ইজ এক্সপোর্টেড। এবার আমরা আসি, তাহলে এখন আমরা যদি দেখি যে আহ, এই আমার এখন হয়ে গেছে কি যে এখন আমি দেখছি যে এক্সচেঞ্জ রেটের মার্কেটটাতে একটু ডিফারেন্ট থিংস হ্যাভ বিন হ্যাপেন্ড। সেখানে আমরা দেখছি যে এখন $5 সমান 1 পাউন্ড হয়ে গেছে। বি ভেরি কেয়ারফুল, $5 সমান 1 পাউন্ড হয়ে গেছে। তা যখন আমি দেখছি কি যে আগে 1 পাউন্ড দিয়ে আমি $4 পে করতাম, এখন আমাকে এক্সচেঞ্জ রেটের মার্কেটে 1 পাউন্ড দিয়ে কত ডলার পে করতে হচ্ছে? 1 পাউন্ড কিনতে গেলে $5। $5 পে করতে হচ্ছে। তাহলে এবার দেখো তো এই সময় কি ঘটবে মার্কেটে? আমার স্টিল গোল্ডের ভ্যালু কত? 4.5। তাহলে গোল্ডের যদি আমি পে করে দেই, তাহলে আমার তো কম পে করতে হচ্ছে, কারণ আমি কি কম পে $4.5 করতে পে হবে। করছি। তাহলে এখন আমি যদি দেখি যে এক্সচেঞ্জ রেটটা আমার বেড়ে $4 থেকে হয়ে গেছে $5, তাহলে এখন আমি কি করব? স্যার এখন গোল্ড দিয়েই মানে পে করা হবে, তাহলে আই মানে উইল, গোল্ড এক্সপোর্ট হবে। আই উইল পে বাই গোল্ড, এক্সচেঞ্জিং গোল্ড আর কি, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে পে বাই গোল্ড, তাহলে এখন গোল্ড কি হবে? গোল্ড এখন এক্সপোর্ট হবে, ওকে? তাহলে আমরা বলছি কি যে এই যে আমাদের যে লিমিট $4.5, এই লিমিটের উপরে গেলেই অ্যাসোসিয়েটেড কস্টের উপরে গেলেই আমরা তাকে বলি কি? আমরা গোল্ড তাকে বলি এক্সপোর্ট। কি? গোল্ড উইল এক্সপোর্ট। আর এই যে আমাদের $4.5 আছে, এই $4.5 এই যে পয়েন্টটা, এই পয়েন্টের উপরে গেলেই তো আমাদের গোল্ড এক্সপোর্ট। তো ওই পয়েন্ট থেকেই বলা হয় মূলত কি গোল্ড এক্সপোর্ট কি পয়েন্ট, পয়েন্ট। ওকে? গোল্ড এক্সপোর্ট পয়েন্ট। এটাতে কারো সমস্যা আছে? এবার আমরা একটু গ্রাফে আসি, তাহলে আমাদের আরেকটু স্পষ্ট হবে। তো এখান থেকে আমরা আসি গ্রাফে। আচ্ছা, তাহলে এবার দেখি, ও সরি, তাহলে এখান থেকে যদি আমরা দেখি যে এইটা হলো আমাদের, আচ্ছা আমি একটু মুখ বন্ধ করে দিচ্ছি, কারো কারো শব্দ হচ্ছে। আমারই শব্দ। আচ্ছা, তাহলে এবার যদি আমরা আসি, এটা ধরলাম আমাদের এক্সচেঞ্জ রেট। তো এই এক্সচেঞ্জ রেটের মধ্যে আমরা দেখছি কি যে আমাদের কস্ট অ্যাসোসিয়েটেড হয়ে আমাদের এক্সচেঞ্জ রেটটা $4 থেকে ইউ পয়েন্ট হয়ে গেছিল কত? $4.5। $4.5 এটা এর সঙ্গে কস্ট রিলেটেড। তো যখন $4.5 আমি বলছি, তো
তো $4.5 এটা আমরা বলছি যে এই পয়েন্টে আমাদের গোল্ড আর এই 4.5 বরাবরই আমাদের গোল্ড এক্সপোর্ট হয়নি। যদি 4.5 এর চাইতে আমাদের এক্সচেঞ্জ রেটটা বেড়ে যায় তখনই কেবল আমাদের গোল্ড এক্সপোর্ট হয়েছিল। তো এক্সচেঞ্জ রেটটা 4.5 থেকে বেড়ে যখন আমরা 5 এ নিয়েছিলাম তখন কিন্তু আর কোন আমার যেহেতু দেখছি কি যে গোল্ডের কস্ট কম, গোল্ডে পে করলে তাহলে কেন আমি তাকে ডলারে পে করব? তখন তাকে আমি অবশ্যই কোনটাতে পে করব? গোল্ডে পে করব। তাহলে গোল্ডে পে করলে আমার গোল্ড তখন তার দেশে চলে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলছি গোল্ড এক্সপোর্ট পয়েন্ট। তো গোল্ড এক্সপোর্ট পয়েন্ট নিয়ে কারো সমস্যা থাকলে বলো, তোমরা আমাকে না বললে আমি বুঝতে পারবো না যে এটা তার কারো সমস্যা আছে কিনা। এখানে অনলাইনে তো কাউকে দেখতে পাচ্ছি না আমরা, আর অন্যরাও দেখতে পাবে না। তোমাদের কারো যদি লজ্জা না করে তোমরা কোশ্চেন করো, এখানে আর কারো সমস্যা আছে কিনা? এখানে আর কারো সমস্যা আছে? হ্যালো, শুনতে পাচ্ছ? না স্যার। এখানে তোমরা আর অন্যরাও বলো একটু। রাখি, সমস্যা আছে? আমরা এবার ইম্পোর্টে যাই। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম যে এটা হলো আমাদের গোল্ড এক্সপোর্ট পয়েন্ট। এখন আমরা আসি, এবার যদি আমরা ইম্পোর্ট পয়েন্টে আসি তাহলে এখানে আমাদের এই দুটো জিনিস মাথায় রাখতে হবে যে যখন আমাদের এক্সচেঞ্জ রেটটা গোল্ড ভ্যালুর চাইতে অর্থাৎ অ্যাসোসিয়েটেড কস্ট অ্যাড করার পরে যখন বেড়ে যাবে তখন আমরা আর ডলারে পে করতে চাই না, তখন আমরা পে করতে চাই কিসে? গোল্ডে। তখন কারণ গোল্ডের ভ্যালু কম, এই গোল্ডে পে করলে আমাদের কম পে করতে হয়, ফলে আমরা বলছি কি যে সেক্ষেত্রে আমাদের গোল্ড এক্সপোর্ট হবে। এবার আমরা আসি, এর পরের পয়েন্টটা হলো আমাদের গোল্ড ইম্পোর্ট পয়েন্ট। তো আমরা দেখি এটা ব্যাখ্যা করতে পারি কিনা, গতদিন আমাদের এখানে একটু সমস্যা হয়েছিল। তো এবার আমরা আসি, আমরা বলছি গোল্ড ইম্পোর্ট পয়েন্ট। তো আমরা ধরেছিলাম কি আগের বেলায়, আমরা এবার একটু অন্যরকম ধরি। আমরা ইম্পোর্ট পয়েন্টটাকে আমরা যেহেতু আমাদের লোয়ার এক্সচেঞ্জ রেটে হয় তাহলে সেভাবে আমরা ধরে নিচ্ছি যে আমরা বললাম যে $1 ইকুয়াল টু আমরা বললাম সরি পাউন্ডটা আগে নেই, আমরা বললাম 1 পাউন্ড ইকুয়াল টু হলো আমাদের $4, $4 এটা আমাদের দেয়া আছে এক্সচেঞ্জ রেট, সেটাই আমরা বলেছি। এখন আমরা বলছি কি যে এখন আমরা গোল্ড ইম্পোর্ট পয়েন্টটাকে বললাম যে এরকম, আমরা বলছি যদি আমাদের 1 পাউন্ড ইকুয়াল টু আমাদের $3 হয় তাহলে সেক্ষেত্রে আমরা বললাম এটা হলো আমাদের গোল্ড ইম্পোর্ট পয়েন্ট। আমরা একটু পাশে লিখে নেই যেটাকে আমরা বলছি এটা হলো আমাদের গোল্ড ইম্পোর্ট। এখানে আমাদের গোল্ড ইম্পোর্ট পয়েন্ট না, এখানে আমাদের মূলত গোল্ড ইম্পোর্ট হবে আর কি। কোথায় গেলে কতর উপরে গেলে হবে সেটা আমরা বলছি। এবার আমরা আসি, এখন ধরলাম আমাদের যদি গোল্ডের যে কস্ট সেটা যদি আমাদেরকে তারা পে করে তাহলে সেক্ষেত্রে আমরা আসি, সেক্ষেত্রে এটা হতে পারে 1 পাউন্ড সমান সমান $3.5, $3.5। তাহলে এখন আমরা যদি বলি যে 1 পাউন্ড সমান সমান আমরা দেখছি $3.5, তাহলে সেক্ষেত্রে মার্কেটে আমরা কি দেখছি যে এখানে আমরা দেখলাম কি যে আমরা যদি বলি যে আমরা এখন তাদের কাছ থেকে ধরলাম এরকম আমরা গুডস নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমাদের এই সময় দিতে হতো সাপোজ ধরলাম 1 পাউন্ড সমান সমান $4। এটা হলো আমরা বলছি 1 পাউন্ড সমান সমান $4। তাহলে আমরা দেখছি কি যে এখানে $4 দিলে 1 পাউন্ড পাওয়া যায়, আর এখানে আমরা দেখছি কি যে এখানে $3.5 দিলে 1 পাউন্ড পাওয়া যায়। যদি $3.5 দিলে 1 পাউন্ড পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি ঘটবে? এখন কি আমার এক্সপোর্ট হবে নাকি ইম্পোর্ট হবে? তাহলে এখন আমরা আসি, যখন আমরা দেখছি কি যে $1 দিয়ে 1 পাউন্ড সমান আমরা দেখছি $3.5, তখন এখানে কি হবে? তখন আমরা বলছি, এখানে একটু মুখ খুলে দিচ্ছি, যদি আমরা দেখি তখন কি ঘটবে একটু দেখে আসি, আমরা শুনে আসি। যদি আমরা বলি যে এখানে আমাদের $3.5 সমান 1 পাউন্ড, এখন মার্কেটে কি ঘটবে বলো, কেউ একজন বলো। রিঙ্কি বলো 1360। কথা বলে না কেন এরা? ও, এবার বলো, দ্রুত বলো দ্রুত বলো, আমাদের টপিক শেষ হচ্ছে না তো। স্যার এখন তো ডলারেই পে করা হবে। হ্যাঁ না না না, এখন কি ঘটবে মার্কেটে, কি ঘটবে? স্যার এখন তো ডলার স্যার মানে গোল্ড ইম্পোর্ট তো হচ্ছে না এই জায়গায়। স্যার ডলারের থেকে তো গোল্ডের দাম কম, কারণ এবার কি বলো মাত্র এবার তো বলো, 3। গোল্ড পরে আসি, গোল্ড পরে আসি। ডিমান্ড ফর পাউন্ড কি হবে?
স্যার এইটাই তো ইম্পোর্ট বেড়ে যাবে হইতেছে না। বেড়ে যাবে স্যার বেড়ে যাবে, কারণ আগে ওদিক $4 দিয়ে 1 পাউন্ড পাওয়া যাইতো, এখন তো মাত্র জি $3.5 স্যার, দিয়ে 1 পাউন্ড পাওয়া এখন যাচ্ছে, তাহলে এখন তো এখন হ্যাঁ ডলারের তাহলে এখন ডিমান্ড ফর পাউন্ড উইল মানে ইনক্রিজ। পাউন্ডের ওকে, বেড়ে যাবে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, হুম। তাহলে যদি ডিমান্ড ফর পাউন্ড ইনক্রিজ করে তাহলে মার্কেটে কি ঘটবে? তাহলে এখন আমরা আসি, এবার আমরা বলছি যদি আমাদের এক্সচেঞ্জ রেটটা যদি এরকম হয়, যদি আমরা বলি যে এই যে এখন আমরা দেখি যে এখন আমরা বলছি 1 পাউন্ড, এটা কিন্তু একটু জটিল মনে হচ্ছে আমাদের কাছে, একটু পেঁচানো আর কি। 1 পাউন্ড সমান সমান যদি আমরা ধরি $3, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে মার্কেটে? পাউন্ডের ডিমান্ড তো আরো বেড়ে যাবে। স্যার আরো হ্যাঁ, বেড়ে যাবে তো, তাহলে 1 পাউন্ড সমান সমান $3 হলে পাউন্ডের ভ্যালু এখন কি হয়েছে আরো বেড়ে যাবে না? দেখো আগে। মানে এটা ভ্যালু ডিমান্ড বেড়ে গেল। ভ্যালু অফ পাউন্ড কি হয়েছে? স্যার কমছে, কারণ ভ্যালু অফ তো পাউন্ড ফল করেছে কিসের ভিত্তিতে? কমে গেছে। জি হ্যাঁ, স্যার। কিসের ডলারের ভিত্তিতে? ভিত্তিতে। রিলেটিভ ডলারের রিলেটিভ টু স্যার গোল্ড। ডলারের ভিত্তিতে কমলো না, গোল্ড কেমনে হলো? রিলেটিভ টু গোল্ড গোল্ড কেন কমলো? রিলেটিভ টু গোল্ড, স্যার গোল্ড কেমনে আসলো এখানে? বিকজ গোল্ড ভ্যালু ইজ কত? আমি যদি তারা 4.5। যদি আমাকে গোল্ডে পে করে, ধরলাম ওই অ্যাব্রেশন, ইন্টারেস্ট রেট, অন্যান্য যেসব ঘষে যাওয়া, এগুলোর থেকে খরচ হচ্ছে কত? 0.5। তা আমি $4 সমান যদি গোল্ড তারা আমাকে পাঠায়, আমি কত ডলারের সমান গোল্ড রিসিভ করি যদি তারা আমাকে দেয়? কারণ এখন যেহেতু আমার ডলারের ভ্যালু বেড়ে গেছে, সেহেতু আমি তাদের দেশ থেকে গুডস আনতে চাই, তাই না? তারা আমাকে এখন পে করতে চায়, কারণ আমি এখন পাউন্ড বেশি বেশি চাই। গোল্ডের ভ্যালু এখন কত? তুমি যদি মার্কেটে আমরা দেখি যে গোল্ডের ভ্যালু যদি তুমি এখন চিন্তা করো, তাহলে সেক্ষেত্রে গোল্ডের ভ্যালু কত? যদি গোল্ড থ্রি $4 পয়েন্ট সমান গোল্ড আসে, তাহলে 0.5 হলো তোমার গোল্ডের জন্য খরচ হয়ে গেছে। তো এখন হ্যাঁ তুমি দেখো কি যে তোমার এখন পাউন্ডের ভ্যালু হলো কমে গেছে। তা পাউন্ডের ভ্যালু কমে গেলে তুমি দেখছো যে সে তুলনায় যদি তোরা গোল্ডে আমাকে পে করে, তাহলে গোল্ডের ভ্যালু কি হবে? বেড়ে গেছে। তাহলে এখন এখন দেখো তো গোল্ডের ডিমান্ড এখন কি হবে? স্যার কমে যাবে তো, গোল্ডের কারণ এই ডলার থেকে গোল্ডের দাম বেশি। ডলার তো মাত্র $3, গোল্ড তো $3.5। বুঝতে পারছি, ওয়েট করো একটু। তাহলে এখানে আমরা নিলাম 1 পাউন্ড সমান যদি আমার হয় $3.5, তাহলে এখানে আমরা বলছি ডিমান্ড ফর পাউন্ড আমাদের বেড়ে যাবে। তো ডিমান্ড ফর পাউন্ড বাড়লে আহ, এখন আহ, উম, তাহলে এখন আমি তাদের কাছ থেকে কোনটা পেতে চাই? গোল্ড পেতে চাই নাকি ডলার, এই পাউন্ড পেতে চাই? এখন ধরো তোমার ওরা, আমি বলছি যে তারা আমাদেরকে এখন পে করতে চায়। যদি আমার পে করতে চায়, তা আমি যদি তাদের কাছ থেকে গোল্ডে যদি নিতে চাই, তাহলে দেখা যাচ্ছে কি আমার যদি পাউন্ডে পে করা চাইতে গোল্ডে পে করলে আমার ভ্যালুটা বেশি, কারণ আমি তো ওই একটা রেট ফিক্স করে নিয়ে এসেছি গোল্ড স্ট্যান্ডার্ড দিয়ে, তাই না? তাহলে যদি তারা আমাকে গোল্ডে পে করে, তাহলে সেক্ষেত্রে তো আমি বেনিফিটেড, গোল্ডের ভ্যালু বেশি। তাহলে গোল্ডে পে হ্যাঁ করলে হ্যাঁ। আমি বেনিফিটেড। গোল্ডে পে করলে যদি আমি বেনিফিটেড হই, তাহলে গোল্ডের ডিমান্ড কি হবে? ও তখন গোল্ডের ডিমান্ড মানে যে ইংল্যান্ডে ব্রিটেনে বেড়ে যাবে। গোল্ডের ডিমান্ড ব্রিটেনে নাকি আমেরিকাতে বাড়বে? তারা যদি আমাকে গোল্ডে পে করে, গোল্ডের ভ্যালুটা তো বেশি রিলেটিভলি, তাই না? 3.5। সরি, ওয়েট ওয়েট ওয়েট, ভুল করলাম নাকি? তাহলে এখন আমরা আসি, এখানে দেখি, এটা একটু আমাদের জটিল আর কি। তাহলে এখন আমরা দেখলাম কি 1 পাউন্ড সমান আমার এখন $3.5। তাহলে 1 পাউন্ড যদি আমাদের $3 হয়, তাহলে $3 হলে আচ্ছা, আমরা আগেরটাতে কি বলেছিলাম একটু দেখে আসি।
তাহলে এটাকে আচ্ছা, তাহলে এখানে আমরা যদি আগের দিক থেকে চিন্তা করি তাহলে দেখো তো এখানে গোল্ডের ডিমান্ড কার দিক থেকে বাড়ে। যদি আমরা ধরি যে আমাদের এক্সচেঞ্জ রেটটা আগে ছিল হলো 1 পাউন্ড সমান $4, আমরা বলছি যে 1 পাউন্ড সমান $3 হলে এখন আমার গোল্ড ইম্পোর্ট হবে। তো এখন যদি আমরা আসি, যদি আমরা ধরি 1 পাউন্ড সমান $3.5, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি যে এখানে আমাদের ডিমান্ড ফর পাউন্ড উইল ইনক্রিজ। তো যদি ডিমান্ড ফর পাউন্ড ইনক্রিজ করে তাহলে কি ঘটবে? এটা আমাদের একটু জটিল মনে হচ্ছে। আচ্ছা, আমরা একটা সমাধান বের করে এসে এখন দেখছি যে আমাদের একটু তাহলে এখন দেখো যে আনলিমিটেড এই পৃষ্ঠা চালু হলো গিয়া $3 দিয়ে 1 পাউন্ড নিতে। আচ্ছা, তাহলে এখন দেখো তো, এখন এই যদি 1 পাউন্ড সমান $3 হয় তাহলে কি এখন ডিমান্ড ফর পাউন্ড আরো বাড়বে? পাউন্ড কি হবে? পাউন্ড আরো বেড়ে যাবে। তো ডিমান্ড ফর পাউন্ড যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? স্যার তাহলে তো গোল্ডের ডিমান্ড কমবে, মানে গোল্ড তাহলে কম কম। স্যার তখন আমি পাউন্ডই তো দিতে চাবো না। না না না, এখন যদি আমি দেখি যে ডিমান্ড ফর পাউন্ড বেড়ে যাবে, তো ডিমান্ড ফর পাউন্ড বেড়ে গেলে আজকের আবারও আমাদের এখানে একটু সমস্যা আছে। আচ্ছা দেখি, এটাতে আমরা আবার পরে ফেরত আসবো। এখানে আমরা একেবারে ডিটেলস একেবারে সমাধান করেই তারপরে আমরা এটা ছাড়বো। তো দেখি এখানে আমাদের একটু, আমরা আজকের লেকচারে যাই অন্যটাতে, এটাতে আমরা আবার ফেরত আসবো। এটা মুখে মুখেও ভাবে হবে না, এখানে আমাদের একটা ট্রিক আছে, ওই ট্রিকটা আমরা একটু দেখি আরেকবার। আমি লিখেছিলাম কিন্তু আমার কোথায় যেন একটু সমস্যা আছে। তো আমরা আবার এখানে আসবো, আমাদের পরের টপিকে আমরা যাই। এক্সপোর্ট পয়েন্টটা তো মোটামুটি ক্লিয়ার হয়েছে আজকের। এক্সপোর্টে আমাদের সমস্যা নেই, গত দিনে হয়েছিল। হ্যাঁ, এক্সপোর্টের তারপরে সমস্যা নেই। জি আচ্ছা স্যার, দেখি এর পরেরটাতে আমরা পরের দিন আবার এসে দেখব। তো এখন আমরা একটা এক্সচেঞ্জ রেট দেখতে চাই। মূলত দেখা গেছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন কান্ট্রিগুলো তাদের এক্সচেঞ্জ রেট অনেক বেশি ডিভ্যালু করেছিল, তো এই ডিভ্যালু করার ফলে দেখা গেছিল যে কারেন্সির ভ্যালু কমতে কমতে অনেক সময় অনেক কারেন্সি আছে যেগুলোর ভ্যালু কমতে কমতে সেগুলো মার্কেট থেকে আউট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তো এই কারেন্সির ভ্যালু কমানোর টার্গেট ছিল যে এক্সপোর্ট বাড়ানো। তো এক্সপোর্ট বাড়াতে যেয়ে যদি প্রত্যেক দেশই তার কারেন্সির ভ্যালু এরকম ডিক্রিজ করে তাহলে দেখা যাবে কি যে ওই কারেন্সিগুলোর আর ভ্যালুই থাকছে না একটা নির্দিষ্ট সময়ের পরে। কারণ আমরা বলছি কি যে কারেন্সির ভ্যালু কমালে তো একটা সময় তার ভ্যালু থাকবে না, আমিও কমাচ্ছি আরেকজনও কমাচ্ছে, তাহলে আপাত দৃষ্টিতে আমাদের বেনিফিট ওরকম হচ্ছে না, শুধু কারেন্সিগুলো তাদের ভ্যালুটা লুজ করছে। তো যখন এরকম অবস্থা হলো তখন আমাদের দুটো ইনস্টিটিউশন, ব্রেটন উডস সিস্টেম থেকে আমরা জানি ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ এস্টাবলিশ হয়। তো এই আইএমএফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এই কান্ট্রিগুলো যাতে তাদের এই এক্সচেঞ্জ রেটটা অনেক বেশি বাড়াতে না পারে বা কমাতে না পারে, এই একটা রেঞ্জের মধ্যে যাতে রাখতে পারে, এই জন্য তারা একটা নিয়ম চালু করে দেয়। সেই নিয়মটা কি যে প্রত্যেক দেশ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের থেকে প্রত্যেক দেশ তাদের এক্সচেঞ্জ রেটটা মার্কেট রেটের চাইতে তারা ওঠানামা করাতে পারবে সেটা অবশ্যই 1% রেঞ্জের মধ্যে হতে হবে। এবং এই 1% রেঞ্জের মধ্যে যদি ওঠানামা করে এবং তার বাইরে গেলে মূলত তারা মার্কেটটাকে একটু কন্ট্রোল করতে পারবে। অর্থাৎ এই যে এক্সচেঞ্জ রেটটা যে ওঠানামা, এই ওঠানামা সর্বোচ্চ 1% হবে, এর বাইরে এটা যেতে পারবে না। তো দেখা গেল কি যখন সর্বোচ্চ 1% হচ্ছে তখন আমাদের 1 আউন্স স্বর্ণের মূল্য তখন ধরা হয়েছিল $35। তো এরপরে যখন দেখা যায় যে 1971 সালের পরে আমেরিকাতে দেখছে যে তাদের 1 আউন্স স্বর্ণের দাম $35 থেকে তখন ওই $38 হয়ে যায় আর কি। তো এটা কেন এরকম হয়? যখন এরকম $1 সমান সমান 35 আউন্স স্বর্ণের মূল্য যখন আমি $35 নির্ধারণ করে দেই, তখন দেখা যাবে কি যে আমেরিকা দেখছে যে তার ওই এক্সচেঞ্জ রেটটা ওই ফিক্স হয়ে গেছে আর কি। ফিক্স হয়ে যাওয়াতে তার যে এক্সচেঞ্জ রেটটা কমে যাওয়ার টেন্ডেন্সি ইকোনমিতে তখন নেই। না থাকার ফলে দেখা যাচ্ছে যে ওই গোল্ডের এক্সপোর্ট বা ইম্পোর্টে হ্যাম্পার হলেও দেখা যাচ্ছে কি যে এই এক্সচেঞ্জ রেটটা আমার একটা নির্দিষ্ট সীমার মধ্যে রেখে দিতে হচ্ছে। তো এই সময় আমেরিকা বলল যে না না না, আমি এই গোল্ড স্ট্যান্ডার্ড আমি এত কম রেঞ্জের মধ্যে ধরে রাখতে আগ্রহী না।
তখন সে বলল ঠিক আছে, তখন বলা হলো যে তুমি আমাকে কিছুটা তো আরো একটু ক্ষমতা দিতে হবে যাতে আমি এক্সচেঞ্জ রেটটা আরেকটু কন্ট্রোল করতে পারি। তো সেক্ষেত্রে কি বলা হলো যে তুমি এক্সচেঞ্জ রেটটা তখন বলা হলো যে তোমার কারেন্সির ভ্যালুটা আমরা আরেকটু কম ধার্য করছি আর কি, কারণ আমরা জানি কারেন্সির ভ্যালুটা কমে গেলে আমাদের এক্সপোর্ট বাড়ে। তো সেক্ষেত্রে বলা হলো যে ওই সময়ে এক আউন্স স্বর্ণের মূল্য $35 থেকে বাড়িয়ে সেটা $38 করা হলো আর কি, অর্থাৎ স্বর্ণের দাম বেড়ে গেছে আর কি। তো যখন এরকম $38 ধার্য করা হলো, তো $38 হলে কি হবে, আগে $35 লাগতো, এখন $38 লাগে, তাহলে ডলারের ভ্যালু গোল্ডের বেসিসে কমিয়ে দেওয়া হলো। এবং বলা হলো যে এই সময়ে প্রত্যেকটা কান্ট্রি তাদের এক্সচেঞ্জ রেটটা ওঠানামা করতে পারবে এবং সেটা রেটটা অবশ্যই 2.5% এর মধ্যে হতে হবে। অর্থাৎ আমি যদি আমার এক্সচেঞ্জ রেটটা পরিবর্তন করতে চাই তাহলে সেটা অবশ্যই আমাদের এই 2.5% এর মধ্যে হতে হবে। আগে আমাদের ছিল 1.1%, এরপরে আমাদের ওই 1% আর কি, 1% তারা তাদের এক্সচেঞ্জ রেটটা বাড়াতে বা কমাতে পারতো। এরপরে যখন এরকম আমাদের গোল্ডের ভ্যালুটা কমিয়ে দেওয়া হলো, তখন বলা হলো যে তুমি এক্সচেঞ্জ রেটটা কন্ট্রোল করতে পারবা এবং সেটা তোমার 2.5% বাড়াতে পারবা বা কমাতে পারবা। প্রত্যেকটা দেশ চাচ্ছিল যে তার কারেন্সির ভ্যালুটা কমিয়ে দিতে। তো যখন তারা 2.5% কমাতে পারবে, তখন বলা হলো যে এটা একটা রেঞ্জের মধ্যে থাকবে। যখনই রেঞ্জের বাইরে চলে যাবে তখনই তারা মার্কেটে কন্ট্রোল করতে পারবে আর কি। এই রেঞ্জের মধ্যেই তাদের এক্সচেঞ্জ রেটটা ওঠানামা করতে হবে, অর্থাৎ এক্সচেঞ্জ রেটটা যাতে অনেক বেশি ফ্লাকচুয়েট না করে এবং তারা জানি এই রেঞ্জের বাইরে চলে না যায়। বাইরে চলে গেলেই তাদেরকে মার্কেটে বলা হলো যে যখন এই বাইরে চলে যাবে তখনই তোমরা আবার মার্কেট রেটটাকে কিভাবে ওই রেঞ্জের মধ্যে আনা যায় সেই চেষ্টা তোমরা করবা। তো সেই চেষ্টা করতে যে আমরা এই মোটামুটি এই গ্রাফটা আমরা আগে একবার দেখেছি, তো সেই গ্রাফটারই আমাদের একটু এখানে আছে। আগের বেলায় আমরা সাপ্লাইটা বাড়িয়ে দিয়েছিলাম, এখন আমরা দেখি যে এখানে আমরা বলছি কি যে এই হলো আমাদের ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট, ধরলাম এটা হলো আমাদের সেই এক্সচেঞ্জ রেটের মধ্যে 2.5% উপরে বা নিচে। যখন এই 2.5% আমাদের উপরে বা নিচে হচ্ছে, তখন আমাদের কি হচ্ছে এখান থেকে, যদি আমাদের ইকুইলিব্রিয়াম রেটটা এখানে থাকে, বললো যে তুমি 2.5% নিচে নামাতে পারবা অথবা 2.5% উপরে উঠাতে পারবা। তো সেক্ষেত্রে আমরা দেখছি কি যে এখানে আমাদের কারেন্সির ডিমান্ডটা বেড়ে হয়ে গেছে D0 থেকে D1। তো যখন কারেন্সির ডিমান্ডটা বেড়ে D0 থেকে D1 হয়ে গেছে, তো কারেন্সির ডিমান্ড কেন বাড়তে পারে, এখানে আমরা একটা কোশ্চেন করি, কারেন্সির ডিমান্ড কেন বাড়তে পারে, একটু আনসার দাও। আচ্ছা, আমরা এখানে মুখ খোলাই আছে, কারেন্সির ডিমান্ড কেন বাড়তে পারে, স্যার খোলা কারেন্সির ডিমান্ড কেন বাড়তে পারে? স্যার ইম্পোর্ট করার জন্য। না না না, এক্সপোর্ট ইম্পোর্ট তো আমরা একই রেখায় বলেছিলাম। ইন্টারেস্ট রেট কমলে বা বাড়লে এরকম হতে পারে। হ্যাঁ হ্যাঁ। যদি আমি বলি যে ডিমান্ডটা অনেক বেশি বেড়ে গেছে, তার অর্থ কি আমার ডোমেস্টিক ইন্টারেস্ট রেটটা অনেক বেশি। জি। ডোমেস্টিক ইন্টারেস্ট রেট বেশি হলে ইয়ে বলো, 1366 বলো নিশা, 1366 মুখ খোলো, 1366 বলো, 1366 মুখ খুলছে না কেন? 1334 বলো আনিকা, এদের কাছে সব অ্যাবসেন্ট করে দেবো, এর পরের দিন একদিন দেখে সব অ্যাবসেন্ট করে দেবো। Domestic currency rises. 1334 Of domestic currency. 1301 বলো, 1301 দ্রুত দ্রুত, সময় কমে গেছে। And demand for টাকা rises. 1301 Demand for টাকা rises. যখন আর বাড়ে তখন হলো demand for টাকা rises. 1301 এরা কেউ ক্লাসে নাই, শুধু এখানে ক্লাসে ইয়ে করে এদেরকে অ্যাবসেন্ট করে দিতে হবে আজকে সব। আচ্ছা এবার বলো, তাহলে এখন আমরা যদি বলি যে ইন্টারেস্ট রেট বাড়লে নাকি কমলে ডিমান্ডটা এদিকে যাবে? স্যার ইন্টারেস্ট রেট বাড়লে তো এই টাকার ডিমান্ড বাড়বে। কারণ কি, কারণ সবাই এখন আমার দেশে ইনভেস্টমেন্ট করতে চায়, ইনভেস্ট করতে চায়। হ্যাঁ হ্যাঁ। ইনভেস্টমেন্ট করতে চাইলে তারা এখন টাকা ভাঙাবে, আর ডলার ভাঙিয়ে টাকা নিবে আর কি, ফলে টাকার ডিমান্ড, তখন ডলারের সাপ্লাইটা বাড়বে, আবার ডলারের সাপ্লাই বাড়বে, টাকার ডিমান্ড কমবে, ফলে টাকার ডিমান্ড এক্সচেঞ্জ রেটটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। তো আমি বলছি যে তোমার আমার রেটটা কতর মধ্যে দেয়া আছে, আপার লিমিটটা এই যে এই হলো আমাদের সেই আপার লিমিটের লাইন। তো আমি কি এই আপার লিমিটের বাইরে যে এক্সচেঞ্জ রেটটাকে সি তে নির্ধারণ করতে পারবো? আমার রেটটা কতর মধ্যে ওঠানামা করবে, এই যে আপার লিমিট আর লোয়ার লিমিটের মধ্যে ওঠানামা করবে। তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে কি করতে হবে? স্যার আপার লিমিটের মধ্যেই তো রাখতে হবে। এখন আমাকে লিমিটে রাখতে গেলে এখন আমাকে কি করতে হবে মার্কেটে? দ্রুত বলো, আমাদের আরেকটা একটু জটিল টপিক আছে হালকা।
ও স্যার, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কমাই দিতে হবে, তাহলে রেট অফ তখন তো তারপর ইন্টারেস্ট টাকা ডিমান্ড কমে যাবে। আমার তখন লিমিটের মধ্যে চলে আসবে, অর্থাৎ আমি এক্সচেঞ্জ হুম রেটটাকে হুম কন্ট্রোল করতে পারি, কিন্তু আমি কখনোই লিমিটের বাইরে যেতে পারবো না। আবার যদি দেখি হুম আমি ইন্টারেস্ট রেটটা কমিয়ে দিই, আমার সাপ্লাইটা অনেক বেশি এরকম বেড়ে গেছে, কারণ আমরা বলছি কি যে তখন আমাদের এখানে আমরা বলছি কি ডোমেস্টিক কারেন্সি সাপ্লাই কেন বাড়তে পারে? ওই যে কারণ যদি ফরেন ইন্টারেস্ট রেট অনেক কম, সবাই এখন হ্যাঁ মার্কেট থেকে বের হয়ে চলে যাচ্ছে। যখন ইন্টারেস্ট রেট অনেক কমে যাবে তখন দেখা যাবে কি ডোমেস্টিক কারেন্সি সাপ্লাই বেড়ে গেছে মার্কেটে। তো তখন আমি আবার হুম খানিকটা ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়ে আবার এটাকে লিমিটে নিয়ে আসতে পারি। আমার লিমিটের বাইরে গেলে চলবে না। লিমিটের বাইরে গেলেই কি হবে? লিমিটের বাইরে গেলেই দেখা যাবে কি যে প্রত্যেকটা দেশ হয়তো তার ওই কারেন্সিকে হয়তো যদি সে ইম্পোর্ট করতে চায় তাহলে সে ভ্যালু বেশি বেশি ইম্পোর্ট করতে চায়, তখন সে ভ্যালুটা বাড়াতে চাইবে। আবার যখন বেশি বেশি এক্সপোর্ট করতে চায় তখন সে ভ্যালুটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে আর কি। তার কাছে মেকানিজম আছে। তো যাতে হুম প্রত্যেকটা কান্ট্রির কারেন্সির ভ্যালু একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকে, সেটা যাতে বেশি ওঠানামা না করে, এবং ইন্টারন্যাশনাল ট্রানজাকশনে যাতে আমাদের যে ভ্যালুগুলো কারেন্সির ভ্যালুগুলো আছে সেগুলো, এবং যাতে গুডস গুলো কেনা বেচার জন্য যে কারেন্সির ভ্যালু, সেটা যাতে আমাদের একটা লিমিটের মধ্যে থাকে এবং কারেন্সি গুলো যাতে ভ্যালু ধরে রাখতে পারে, এজন্য আমাদের আইএমএফ বলেছে কি যে এই রেটটা 2.5%-এর মধ্যে ওঠানামা করবে, এবং এর চাইতে বেশি কখনোই হবে না। তো বেশি হলেই তখন মার্কেটে তোমাকে অপারেট করে রেটটাকে আবার এই লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে। তো এটাকে আমরা বলছি যে এক্সচেঞ্জ রেট আন্ডার পেগিং সিস্টেম। এটা 10 মার্কের কোশ্চেন, এটা 1 বছর পর পর পরীক্ষায় আসে। এটা একটু খেয়াল রাখতে হবে। গোল্ড স্ট্যান্ডার্ড আমাদের প্রত্যেকবার পরীক্ষায় আসে না, কিন্তু ওটা আমাদের একটু জানার দরকার আছে, ওটাতে আমরা আসবো। এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে, সো এটা ভেরি কেয়ারফুল যে এটা পেগিং। স্যার, এই চিত্রটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই চিত্র দিয়ে ব্যাখ্যা করলেই হবে। ঠিক আছে, এটা আগের ওই ম্যানেজড জি এক্সচেঞ্জ রেটের মতোই। এটাকে ক্রল পেগ বলা হয়, যে এই বাইরে যেতে পারবে না, আবার এই উপরের আপার লিমিটের উপরে যাবে না, আবার লোয়ার লিমিটের নিচে আসবে না, লিমিটের মধ্যেই আমাদের এক্সচেঞ্জ রেটটা ওঠানামা করবে। এটা হলো আইএমএফ এর সিস্টেম। আইএমএফ ফিক্স করে দিয়েছে যে তোমার এক্সচেঞ্জ রেটটা যাতে অনেক বেশি ওঠানামা না করে। তো এরপরে আমরা আসি আমাদের কাইন্ড অফ ফরেন এক্সচেঞ্জ মার্কেট। তো ফরেন এক্সচেঞ্জের ট্রানজাকশন হয়, সেই ট্রানজাকশনের জন্য আমরা জানি কারেন্সি এখানে ট্রেড হয়। তো কারেন্সি ট্রেড কিভাবে হয় সেটা আমাদের বিভিন্ন মার্কেটে কিভাবে আসে সেটা আমরা দেখি। তো স্পট মার্কেট হলো আমি কেনা বেচা করব, সাথে সাথে আমার পে করে দিতে হবে। তো স্পট মার্কেট হলো সেই মার্কেটটা যেখানে সাথে সাথে ট্রানজাকশন পেমেন্ট হয়ে যায়। গুডস এন্ড সার্ভিসের জন্য যে কারেন্সির পেমেন্ট সেটা সাথে সাথে হয়, অথবা ইনভেস্টমেন্টের জন্য যে পেমেন্ট সেটা সাথে সাথে হয়ে যায়। অর্থাৎ স্পট মার্কেটটা হলো স্পট, একেবারে মার্কেটে আমি গুডস কিনলাম সাথে সাথে আমার পেমেন্ট, এটাকে আমরা বলছি স্পট মার্কেট। অর্থাৎ যদি আমার ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হয়, ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের ক্ষেত্রে সাথে সাথে আমাদের পেমেন্ট হবে, লেন্ডিং বরোইং সব সাথে সাথে হবে, এখানে কোনো ডিলে পেমেন্ট হবে না। এরপরে আমরা আসি ফরওয়ার্ড মার্কেট। তো ফরওয়ার্ড মার্কেট কি, যে এটা একটা স্পেসিফাইড ফিউচার টাইমে এটা করা হয়। যেমন দেখা যায় কি যে আমি আজকের গুডস এন্ড সার্ভিস কিনলাম, বললাম যে আমার 2-3 মাস পরে তোমাকে আমি পে করে দিব। যেমন বাংলাদেশ কিন্তু এটা করে, বিশ্বের প্রায় 90% ট্রানজাকশন এভাবেই হয় ফরওয়ার্ড মার্কেটে। তো ফরওয়ার্ড মার্কেটটা কিরকম, যে বলা হলো যে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে, ধরলাম এশিয়ার বিভিন্ন কান্ট্রি থেকে বাংলাদেশ ইম্পোর্ট করে। তো ইম্পোর্ট করার জন্য বাংলাদেশকে পে করতে হয় সাপোজ ডলার বা রুপি, বা ধরলাম আমাদের এশিয়ান কান্ট্রিজ বলছে, এইসব কান্ট্রিগুলোর কারেন্সিতে তাকে পে করতে হয়। তো যখন কারেন্সিতে পে করতে হয় তখন বাংলাদেশ কিন্তু সাথে সাথেই পে করে না। যেমন আমি আজকের গুডস নিয়ে আসলে আজকেরই কিন্তু পেমেন্ট হয় না, বাংলাদেশের পেমেন্ট কিন্তু হয় 3 মাস পর পর। যেমন আকুর পে করতে হয় 3 মাস পর পর, এশিয়ান যে ক্লিয়ারিং যেটা সেখানে আমাদের পে করতে হয় 3 মাস পর পর। তো এখন আমরা বলছি কি আমি গুডস নিয়ে এসেছি কিন্তু আমার সাথে সাথে যে পেমেন্ট না, সেটা যে মার্কেটে হয়ে থাকে সেটাকে আমরা বলি ফরওয়ার্ড মার্কেট। এবং এর জন্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে, ব্যাংক আছে, এরা মূলত কাজ করে। তো আকুর পেমেন্ট আমরা জানি যে এটা আমাদের ফরওয়ার্ড মার্কেটে হয়। তো এরপরে আমরা আসি টাইপস অফ ট্রানজাকশনস ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। তো এখানে আমাদের ট্রানজাকশন আছে হলো, একটাকে আমরা বলছি স্পট ট্রানজাকশন, একটাকে আমরা বলছি ফরওয়ার্ড ট্রানজাকশনস, আরেকটাকে আমরা বলছি সোয়াপ ট্রানজাকশনস। তো আমরা স্পট ট্রানজাকশনটা কি বললাম, আমরা স্পট মার্কেটে যে ট্রানজাকশন হয় সেটা হলো আমাদের স্পট ট্রানজাকশন, অর্থাৎ আমাদের সাথে সাথে পেমেন্ট। তাহলে ওয়ার্ল্ডে দেখা যায় যে 43% ট্রানজাকশন স্পট ট্রানজাকশন হয়। আর এখানে আমরা বলছি কি যে এখানে আমাদের আউটওয়ার্ড বা ফরওয়ার্ড ট্রানজাকশন, এটা আমাদের, সরি আমরা এখানে ভুল বলেছি একটু, এটা আমাদের 9% ট্রানজাকশন হয় ফরওয়ার্ড ট্রানজাকশন। অর্থাৎ বিভিন্ন দেশ তারা সাথে সাথে তাদের পেমেন্টটা পেতে চায়, এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের স্পট ট্রানজাকশন। আর ফরওয়ার্ড ট্রানজাকশনটা হলো আমাদের 9%, এটা আমাদের খুব কম আর কি, যে লেটার পেমেন্ট বা পরবর্তী সময়ে পেমেন্ট, এটা আমাদের হলো 9% আমাদের ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন এটাতে হয়। এরপরে আমরা বলছি সোয়াপ ট্রানজাকশন। তো সোয়াপ ট্রানজাকশনটা এটা একটু ইন্টারেস্টিং। তোমরা একটু খাতা কলম নাও, আমরা এটাকে বলছি। যেমন ধরো এই সোয়াপ ট্রানজাকশনটা হলো এরকম যে এখানে আমরা ডিফারেন্ট মার্কেটের রেট চিন্তা করে তারপরে এখানে ট্রানজাকশন হয়। এটা আমরা একটু একটা এক্সাম্পল দেই, তাহলে আমরা বুঝতে পারবো আর কি।
এখানে আমার একটা নির্দিষ্ট কারেন্সির ভ্যালু, একটা নির্দিষ্ট কারেন্সি যদি আমি হোল্ড করি, তাহলে সেই কারেন্সি যদি অন্য কোনো মার্কেটে আমার, তাহলে আমি একটা কারেন্সির সাথে সাথে একটা মার্কেট থেকে কিনলাম, তাহলে সেই কারেন্সি যদি অন্য কোনো মার্কেটে বেশি ভ্যালুতে বিক্রি হয়, তাহলে আমার টার্গেট তো থাকবে যে সেই ভ্যালুতে আমি ট্রান্সফার করে আবার কারেন্সিটা বিক্রি করে দিব। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে আমি স্পট মার্কেট থেকে কিনছি, কিন্তু পরে লক্ষ্য করছি যে ফরওয়ার্ড আমার পরবর্তী মার্কেটগুলোর দিকে লক্ষ্য করে দেখছি যে আমাদের এক্সচেঞ্জ রেটটা বাড়ছে নাকি কমছে। যদি বাড়ে তাহলে আমি সেল করে দিয়ে যে ট্রানজাকশন করছি এটাকে বলা হয় সোয়াপ ট্রানজাকশন। যেমন একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, একটু খাতায় লিখো। দেয়া আছে যে ইন্ডিয়ার একটা ব্যাংক, তার কাছে ধরলাম $6,000 আছে। তো এটা একটু লিখে নাও যে $6,000 ইন্ডিয়ার একটা ব্যাংকের কাছে আছে। এখন ইন্ডিয়া দেখছে যে $1 সমান সমান 66 রুপি। তাহলে আমরা দুটো মার্কেট চিন্তা করবো এখান থেকে। তাহলে আমরা প্রথম মার্কেটটা নিলাম ইউএস মার্কেট। আমি ইন্ডিয়ায় বসে দেখছি কি, অথবা বাংলাদেশ বললেও হবে। তো আমি ইন্ডিয়াতে বসে দেখছি যে $US বিক্রি হচ্ছে আমার কান্ট্রিতে 66 রুপি করে। আবার আমি দেখছি কি যে আমার কান্ট্রিতে পাউন্ড স্টার্লিং বিক্রি হচ্ছে 100 রুপি। তাহলে $1 সমান 66 রুপি, আবার 1 পাউন্ড সমান সমান 100, সরি 1 পাউন্ড সমান সমান আমাদের 100 রুপি। তাহলে আমরা দেখছি কি যে আমার মার্কেট থেকে যদি আমি দেখি যে ডলার আর পাউন্ডের ভ্যালু, তাহলে ডলারের ভ্যালু আমি কত দেখছি 66 রুপি, আর পাউন্ডের ভ্যালু দেখলাম 100। তো সেক্ষেত্রে যদি আমরা ক্রস এক্সচেঞ্জ রেট বের করি, তাহলে ক্রস বের করতে গেলে কি করতে হবে, আমি 66 আর 100 দুটো পেয়েছি আমি রেট, তাহলে 100কে 66 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তা আমাদের 66টা ছিল কি, 66টা ছিল ডলার, আর আমাদের পাউন্ড ছিল হলো 100 পাউন্ডের ভ্যালু। তো সেক্ষেত্রে আমাদের পাউন্ডের ভ্যালুটা বেশি, তাহলে আমি দেখলাম কি 1 পাউন্ড সমান সমান আমাদের ক্রস করে আসলো 100/66 করে আসলো $1.5। তাহলে আমি এখন কি দেখলাম যে 1 পাউন্ড সমান $1.52। তো এখন এবার আমি কি করতে চাই, তো আমার কাছে $6,000 আমার ব্যাংকে আছে। তো এখন আমি কি করব, এখন আমি দেখছি কি লন্ডনে যদি আমি দেখি যে লন্ডনের মার্কেটে, তাহলে সেখানে বিক্রি হচ্ছে 1 পাউন্ড সমান সমান $2। তাহলে আমি আমার মার্কেটে কি দেখেছিলাম, আমার মার্কেটে দেখেছিলাম আমি 1 পাউন্ড সমান সমান $1.52। তাহলে আমার কাছে এখন যে রুপিগুলো আছে, সেই রুপিগুলো প্রথম আমি ইন্ডিয়াতে ডলারে কনভার্ট করব। এবার সেই ডলারটা